নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো রেলের যে নোটিফিকেশান এসেছিলো গ্রুপ ডির ফাইনাল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তো আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। যারা এখনও দেখোনি তারা দেখে নেবে। এরপরে আসবে ফর্ম ফিল আপের সময় আমাদের কী কী জরুরি। কারণ একটাই, 80% ছেলেমেয়েরা ভুল করে ফেলে ফর্ম ফিল আপের সময়, তারপরে আবার কারেকশান উইন্ডোতে গিয়ে আবার সেগুলো ঠিক করে। কিন্তু মাথায় রাখতে হবে, কারেকশান উইন্ডোতে গিয়ে ঠিক করার সময় কিন্তু আবার পেমেন্ট করতে হবে। তাহলে একবার পেমেন্ট করে ফর্ম ফিল আপ করলে, আবার পেমেন্ট করে ঠিক করলে সেটা খুব বাজে ব্যাপার। তো একবারই দেখে নাও কী কী আসল লাগবে। প্রথমত, রেলের এখন সব কিছু বায়োমেট্রিক, তাই আধার কার্ড জরুরি। তো যখন ফর্ম ফিল আপ হয় তখন আধার কার্ড ওরা নিয়ে ভেরিফিকেশান করে তারপর তোমাকে নেক্সট পেজে পাঠায়। তাহলে প্রথম আমাদের লাগতে হবে কি, 100% তোমাকে লাগবেই লাগবে আধার কার্ড। যদি কারোর আধার কার্ড না থাকে তখন সেখানে ড্রাইভিং লাইসেন্স দিতে বলে, যেটা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ, ঠিক আছে, সেটা সবথেকে ভালো। আর যদি সেটাও না থাকে তখনই চায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যেটাতে কিনা তোমার ফটোও থাকবে, আবার তোমার বাবার নামও থাকবে, আবার নিজের নামও থাকবে। মানে অ্যাকচুয়ালি এটাও প্রুফ একটা, আধার কার্ডে যেরকম থাকে বাবার নাম, ডেট অফ বার্থ, নিজের নাম, ফটো সব কিছু থাকে না, এটাও একটা প্রুফ। তো সব থেকে ভালো আধার কার্ড করে দিলেই ভালো। আর এখন বর্তমান জামানাতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই আধার কার্ডের সঙ্গে তুমি যা যা করবে তোমার সব কিছু SMS চলে আসবে, ঠিক আছে। আরও একটা ব্যাপার, এখন ওই আধার কার্ডে কী হয়, দুটো জিনিস আছে, একটা বায়োমেট্রিক লক করা যায়, আনলক করা যায়, তুমি নিজেও করতে পারবে। তো সেখানে কিন্তু লক করে রাখবে না, কারণ ফর্ম ফিল আপের পরে থেকে তোমার যখন পরীক্ষা তুমি দিতে যাবে তখনও তোমাকে বায়োমেট্রিক টেস্ট হবে। তারপরে যখন তুমি এক্সাম সেন্টার থেকে বেরোবে তখনও বায়োমেট্রিক টেস্ট হয়, এখন নতুন নিয়ম হয়েছে। তো সেখানে সব কিছু আনলক করে রাখবে, যেরকমটা থাকে সিম্পলভাবে। চলো এবার শুরু করি, কী কী লাগবে। দেখো এখানে আধার কার্ড তো 100% লাগবেই, 100% আধার কার্ড লাগবেই, ঠিক আছে। তো সবাই এটাকে প্রথমে ফার্স্ট প্রেফারেন্স, ঠিক আছে। কমিউনিটিতে UR মানে জেনারেল, SC ST OBC, ঠিক আছে। আর একটা আছে EWS ইকোনমিক্যালি উইকার স্কিম। ছাড়াও আর একটা আসবে যেটা এই অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, ওটার কথা এখন ছাড়ো। তো এবার এই কমিউনিটিতে তুমি UR SC ST সবাইকে কি করতে হয়, ফর্ম ভোটার সময় এটা দিতে হয়। এটা দিলে কি হয়, যেমন তুমি ধরো তুমি SC দিলে, তাহলে তোমার ওই যে ফর্ম ফিল আপের যে টাকাটা সেটা কমে গেল। তুমি ST, তাহলে তোমার টাকাটা কমে গেল, ঠিক আছে। তো এইটা সবাই ভরার সময় ঠিক খেয়াল করে ভরবে যাতে ভুল না হয়, ঠিক আছে। অনেক সময় কি হয়, কম্পিউটার টাইপিংয়ে ভুল হয়ে যায়, তো যাতে ঠিকঠাক থাকে সেইভাবে করবে, ঠিক আছে। আর এখানে এটারও আরেকটা সুবিধা আছে, তোমার টাকা কম হয়ে যাবে। CST যখন তুমি ফর্ম ফিল আপ করছো তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সার্টিফিকেটে কেউ কেউ বলছে যে সেন্ট্রাল ফরম্যাট আগে থেকে করে নাও, কিন্তু তুমি এটাও জানবে যে তুমি যখন তোমার সাব ডিভিশনে যাবে মহকুমাতে, তখন তুমি যেই বলবে যে আমার সেন্ট্রাল ফরম্যাট চাই, তখন কিন্তু ওখানে বলবে যে তোমার কী কারণে সেন্ট্রাল ফরম্যাট চাই। দেখো ফর্ম ফিল আপ তুমি অনেকগুলো করে যাচ্ছ, ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ফরম্যাট কতগুলো দেবে সেন্ট্রাল ফরম্যাট কি শুধু একটা হয়? একটা হয় না। রেলের যে নোটিফিকেশান দেওয়া আছে না, ওই নোটিফিকেশানে একটা প্রোফর্মা আছে, সেই প্রোফর্মাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা DOI ম্যাজিস্ট্রেট সাইন করে দেবে জাস্ট, তাহলে ওটাই সেন্ট্রাল ফরম্যাট। তো সেইখানে তুমি কতবার সেন্ট্রাল ফরম্যাট বানাবে, ঠিক আছে। আজকে 2025 একটা রিক্রুটমেন্ট, 26 একটা রিক্রুটমেন্ট, 27 রিক্রুটমেন্ট, রেলের 3-4টে রিক্রুটমেন্ট, তুমি কি সব করে RPF আলাদা রিক্রুটমেন্ট, RPF আলাদা নিচে লেখা থাকবে RPF, এটাতে লেখা থাকবে CN8 2024, তারপর তোমার যেটা টেকনিশিয়ান হয়ে গেল সেটা লেখা থাকবে CN3 2024, কতগুলো দেবে। তাই তোমরা যে মাদার সার্টিফিকেট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে দিয়েছে, সেই স্টেটের সার্টিফিকেটটা আগে তুমি আপলোড করো। করার পরে তুমি তারপরে তুমি যখন ডকুমেন্ট তুমি পাস করে গেলে, ডকুমেন্ট মার্ট হয়ে গেল, রানিং হয়ে গেল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তখন তুমি ওটাকে ফের ওখানে শো করাতে হবে। আর কারণ তখনই ওটা দেখবে। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এখানে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায় এই পরীক্ষার ক্ষেত্রে। যারা যারা অ্যাপ্রেন্টিস করেছে রেলওয়ে থেকে, তাদের কি হবে, 20% মানে 20% তাদেরকে নাম্বারে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। নাম্বারে যেমন ছাড় দেওয়া হলো, এরপর আরও একটা ডিসকাউন্ট আছে যখন এই স্টেপের পরবর্তী স্টেপ কি, ফিজিক্যালের পরবর্তী স্টেপ মেডিকেল। তো ফিজিক্যালে ওদের করা হবে না, শুধু মেডিকেল করিয়ে তারপর ডিবি হবে। ডিবি মেডিকেল যেরকম সব কিছু সেরকমই চলবে, কিন্তু ফিজিক্যালটা হবে না। তাহলে এখানেও তোমাদের একটা সুবিধা, যারা অ্যাপ্রেন্টিস করেছো তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা। ব্যাংক ডিটেল, এইখানে এক সব থেকে বড় ব্যাপার আসবে। ব্যাংক ডিটেলে কি কি লাগবে, অ্যাকাউন্ট নাম্বার, নিজের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড, এই তিনটে লাগবে। অনেক সময় MICR কোড চায়, অনেক সময় চায় না।
কিন্তু সেটা সেটা তুমি ব্যাংক থেকে জেনে নেবে, ফর্ম ফিল আপ করার আগে জেনে নিয়ে বসবে যে আইএফএসসি কোড কোনটা, এমআইসিআর কোড কোনটা। যদি তুমি ফার্স্ট ফর্ম ফিল আপ করতে বসো তবে, যদি তুমি অনেকগুলো ফর্ম ফিল আপ আগে থেকে করো তাহলে তোমার তো জানাই থাকবে, কোনো ব্যাপার নেই। তো সেইখানে তুমি এই ব্যাংক ডিটেলসে তোমার ডিটেলস দিলে সব থেকে ভালো হয়, বা তোমার বাবা মার ডিটেলসটাই দেবে, ঠিক আছে। যদি তোমার না থাকে ব্যাংক অ্যাকাউন্ট, এখনকার দিনে তো সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো তোমারটাই দেবে। খুব যদি জরুরি যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে তোমার মা বা বাবারটা দেবে। কিন্তু কোনোদিন ভুল করে সাইবার ক্যাফে যদি ফর্ম ফিল আপ করো তাহলে ওদের অ্যাকাউন্ট যাতে না দেয়, কারণ ওরা অ্যাকাউন্ট নাম্বার দিলে টাকাটা কিন্তু ওদের খাতে ঢুকবে। তার কারণ কি, রেলের নিয়ম আছে CBT 1 তুমি অ্যাপিয়ার হয়ে গেলে তোমাকে সেই টাকাটা, যে টাকাটা তুমি দিয়ে ফিল আপ করেছো সেই টাকাটাকে রিটার্ন পেয়ে যাবে। সেই রিটার্নটা কি হবে, সাইবার ক্যাফের যে অ্যাকাউন্ট সেখানে ঢুকে যাবে। তো সেটা একটা তোমাকে খেয়াল রাখতে হবে যাতে টাকাটা তুমি পাও, সেই জন্য তোমার অ্যাকাউন্ট দেবে, নাহলে বাবা নাহলে মা। এরপর এটা হয়ে গেল। এরপর 10th আর ITI। দেখো প্রথম নোটিফিকেশনে দিয়েছিল 10th অর ITI, এখন আবার দিয়েছে শুধু 10th, ঠিক আছে। তো 10th ভরলেও তোমার যা থাকবে, ITI ভরলেও তাই থাকবে। তবে 10th ভরা ভালো, সবার কাছে তো 10th আছে। 10th কে ওয়েস্ট বেঙ্গলে বলা হয় মাধ্যমিক, অন্যান্য স্টেটে অনেক কিছু বলা হয়, ঠিক আছে। তো সবাই 10th বলে, অনেকে মাধ্যমিক বলে। তো সেই মাধ্যমিক কি কি লাগবে, মাধ্যমিকে লাগবে কি রোল নাম্বার, রোল নম্বর। এই রোল নম্বরে ওয়েস্ট বেঙ্গলে একটা বড় প্রবলেম আছে। কি প্রবলেম আছে না, আমার যেমন আমার নিজের মাধ্যমিক রোল নাম্বারে কি ছিল যে C06, এই রোল নাম্বার শুরু স্টার্টিং হচ্ছে এটা। এখন এই জায়গাটায় 0 আর O, এই দুটোতেই পার্থক্য অনেকে বুঝতে পারে না। জিরোকে একটু লম্বাটে 0 হয় আর O গোল হয়, এই জন্য আমাকে ভুল দিয়ে ফেলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রথমে আগে দেখে নিতে হবে, ঠিক আছে। রোল নম্বর, রোল স্পেস দিয়ে নম্বর দিয়ে দেবে। এরপরে আসবে কি পাস আউট ডেট, কবে পাস আউট করেছে সেটা তুমি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা মাধ্যমিক সার্টিফিকেট পেয়ে যাবে, পাস আউট ডেট। এরপরে আসবে কি না, ওই মাধ্যমিক যে পাস আউট হয়েছে ওই ডেট তো তুমি দিয়ে দিলে। এবার পার্সেন্টেজ, কত নাম্বারে তুমি পেয়েছো পার্সেন্টেজ, সেটা একটা হিসেব করে দিয়ে দেবে। হ্যাঁ, হয়ে গেল। তা 10th আর ITIটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ফটো। এই ফটোর জায়গাটা সবথেকে বেশি রিজেকশনের কারণ, ফটোতে বেশি রিজেক্ট হয় ফর্ম। কি করতে হবে ফটোতে, তোমরা যাবে স্টুডিওতে বা মোবাইলে, যেখানে এখন অনেক রকম ব্যাপার আছে, যেখানে খুশি বানাও, কোনো চাপ নেই, কিন্তু পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া জরুরি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এরপরে যে আসবে সাইজ, ঠিক আছে। এই সাইজটা কি হবে, তুমি যেখানে ফর্ম ফিল আপ করছো না সেই উইন্ডোতেই পাশেই দিয়ে দেবে কত বাই কত, এবং ওখানে রিসাইজ অপশানও দেবে, যে তুমি এখানে তোমাকে ওই রিসাইজ অপশানে যেতে হবে, ওখানে ফটো ওরা দেখে নেবে, ক্লিক করে তারপর তোমাকে দেবে। হ্যাঁ, তো ওখানে সব কিছু করে নিতে হবে। এরপর আসবে সিগনেচার, এখানেও তাই, সিগনেচার তো রানিং হ্যান্ডে হয় তোমরা সবাই জানো। আর এমন সিগনেচার করবে যাতে ডিবিতে গিয়েও সেই একই সিগনেচার হয়। তার কারণ একটাই, এই যা তুমি ফর্ম ফিল আপ করবে এই সময়, এই যে হার্ড কপি, এই তুমি যে একটা প্রিন্ট আউট নিয়ে এলে, আর একটা প্রিন্ট আউট কিন্তু সরকারের কাছে থাকবে। যখন তোমার ডিবি হবে তখন ওই প্রিন্ট আউটটা তোমার সামনে ওরা শো করাবে, তখন ওখানে মিলিয়ে মিলিয়ে দেখবে তোমার সঙ্গে তোমার বাবার নামটা তুমি ঠিক দিয়েছো কিনা, মার নাম ঠিক দিয়েছো কিনা, এইগুলো কিন্তু দেখবে। তো সেইখানে সিগনেচার তুমি এমন একটা সিগনেচার করবে যাতে সেটার সাথে সাথে মেলে। এমন একটা করে দিলে যেটা তার সাথে মিলছে না পরবর্তীকাল, সেটা কিন্তু হবে না। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার যেটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেটাই দেবে, ঠিক আছে। যে নাম্বারটা দেবে সেটা কিন্তু পুরো এই যে প্রসেস ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজাল্ট জয়েনিং হওয়া পর্যন্ত যাতে সেই নাম্বারটা থাকে সেই নাম্বারটাই দেবে। সবথেকে আমার সাজেশন হচ্ছে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেই নাম্বারটাই দেবে। তাহলে এই তিনটে সব হয়ে গেল। ইমেল আইডি, ইমেল আইডিতে কি করবে, তোমরা নিজেদের একটা ইমেল আইডি খুলবে, সাইবার ক্যাফে খুলতে পারো বা যা খুলবে, কিন্তু সেটা যেন অ্যাক্টিভ ইমেল আইডি হয়, অ্যাক্টিভ ইমেল আইডি। কারণ ওইখানেই তোমার পরীক্ষার ডেট জানাবে, পরীক্ষার অ্যাডমিট ওখানেই পাঠাবে, তোমার রেজিস্ট্রেশন সফল হলো কিনা, তোমার পেমেন্ট সফল হলো কিনা, সব ওইখানেই দেখাবে কিন্তু, ঠিক আছে। এরপর যখন তুমি পাস করে গেলে তোমার এবার জয়েনিং হবে, এই লেটারও কিন্তু ওইখানেই আসবে, কারণ বর্তমান দিনে আর হাতে লেটার আসে না। কোনো কোনো ডিভিশনে লেটার আসে হাতে হাতে, কোনো কোনো ডিভিশনে হাতে লেটার আসে না। তাই সবসময় ইমেলটাকে ঠিকঠাক রাখবে, মোবাইলটাকে ঠিকঠাক রাখবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকুই বললাম যে ফর্ম ফিল আপ করার আগে এইগুলো ভালো করে করে দেখে নাও নিজের কাছে। আর ফর্ম ফিল আপ কিন্তু একটু দেরি করে করো, এখন হুড়োপাড়া করার কোনো দরকার নেই। 5 ফেব্রুয়ারি 5 ফেব্রুয়ারির পরেই ফর্ম ফিল আপ স্টার্ট করো, ঠিক আছে। তার কারণ এর মধ্যেখানে যদি কিছু চেঞ্জ হয় সেটা আলাদা কথা, যদি কিছু চেঞ্জ হতেও পারে আবার নাও হতেও পারে, ঠিক আছে।
তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি আনছি। এর পরের যে ভিডিও সেখানে আনবো আমি কি কোন পোস্ট ভালো, কোন পোস্ট খারাপ, কোন পোস্টে কতটা কি আরাম পাওয়া যায়, কোন পোস্ট নিজের মতো করে করা যায়, কোন পোস্টে টাইম মেনটেন করতে হয়, সব বলে দেবো। ঠিক আছে? তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কি কি অসুবিধা। ঠিক আছে? কি কি অসুবিধা। আরও একটা ব্যাপার বলে দিই আমি, এই যে তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে এটা ইনফর্ম করে দাও যাতে তোমার মতো আর কারোর ভুল না হয়। তুমি তো জেনে গেলে, তাহলে তোমার পরবর্তী জানো তোমার বন্ধু বান্ধব যাতে ভুল না হয় সেই জন্য এটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।